ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে দর্শক আমি স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত আজকে আছি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে। আমি কয়েকটি সংবাদ পড়ে শোনাই। সশস্ত্র বাহিনী সহ ১৬ নিরাপত্তা সংস্থার সঙ্গে ইসির বৈঠক, প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ। ইইউ প্রতিনিধি দল না, ইউরোপীয় ইউনিয়নের এরা হলো পর্যবেক্ষক দল। তারা ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন এবং আজকে তারা আলাদাভাবে প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্সে তাদের যে প্রধান পর্যবেক্ষক ইয়াবস তিনি বলেছেন যে নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা অপরিহার্য। নির্বাচনের পর যে ৩ কাজ করবেন ডক্টর ইউনূস, এটি একটি সংবাদ। ৩টি কাজের জন্য তিনি বলেছেন যে প্রথমত আমি এটা পরে আপনাদেরকে দর্শক শোনাবো এই খবরটি। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেই বৈঠকেও এই বৈঠকের কথাটি শফিকুল আলম পরে জানিয়েছেন যে গণভোটের বিষয়ে লেভেল প্লেইং ফিল্ডের কথা। সেখানে গণভোটের তো আসলে লেভেল প্লেইং ফিল্ডের কোনো প্রয়োজন নাই, কিন্তু অন্য যে সংসদ নির্বাচন প্রতিটি ক্ষেত্রে খুব কঠোরভাবে তারা অবজার্ভ করবে এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। আজকের সারাদিনের সবচেয়ে বড় আলোচনা এই ইউরোপীয় ইউনিয়নের এই বিষয়গুলো। এছাড়া মাহমুদুর রহমান মান্না সহ আরও ৫৭ জন আপিল ফিরে পেলেন। মাহমুদুর রহমান মান্না ২টি আসনে নির্বাচন করার সুযোগ পাবেন, দুটিতেই তিনি ফিরে পেয়েছেন। বগুড়া ২ শিবগঞ্জে সেখানে বৈধ ঘোষণা করা হয়েছে। প্রেস সচিব একটি কথা বলেছেন যে সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না। আমাদের আজকের যে বিষয় গণভোট ও জনমত তৈরি। আমাদের সঙ্গে রয়েছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক লিয়াজ প্রধান আরিফুল ইসলাম আদিব, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা এই আলোচনায় যাব, তবে আলোচনায় যাবার আগে শিরোনাম দেখে আসবো। নির্বাচনে সহিংসতা ঠেকাতে মাঠ প্রশাসনকে নির্দেশ ইসির। প্রার্থিতা ফিরে পেলেন মান্না সহ আরও ৫৭ জন। নির্বাচন অংশগ্রহণমূলক হবে আশা ইউরোপীয় প্রতিনিধি দলের। We have been analyzing the legal framework. We have been also talking to the authorities. হ্যাঁ ভোটের প্রচারণা চালাতে পারে সরকার, আইনি বাধা নেই বলেছেন প্রধান উপদেষ্টা। আগামীর বাংলাদেশের জন্য গণভোট, মন্তব্য আলী রিয়াজের। হলফনামায় অপ্রদর্শিত অর্থ সম্পদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু করার সুযোগ নেই দুদকের। আমরা চাবো না হলফনামায় প্রদর্শিত হয়নি এরকম সম্পদের মালিক আগামী দিনে শাসক হিসেবে আসুক। অবৈধ সম্পদের মালিকদের ভোট না দেওয়ার আহ্বান। গণঅভ্যুত্থানের পর নিবন্ধন পেয়েছে ১৪টি দল। এনসিপি ছাড়া বাকিগুলোর আদর্শগত ধারণা নেই জনগণের। জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার অভিযোগ বিশ্লেষকদের। এবং আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না বাংলাদেশ। আমরা খুব বেশি কাজ করতে পারি নাই, যেটুকু পেরেছি সেই কাজটা যেন স্থায়ী করতে পারি। যারা সামনে দায়িত্ব নেবেন তারা এগিয়ে নিয়ে যাবেন দেশকে। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না। গণতন্ত্র চাইলে অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। ক্ষমতার যে ভারটা আছে সেই ভারটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময়। শুনছিলেন শিরোনাম। দর্শক, আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ইউরোপীয় ইউনিয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তবে সবার আগে যে আলোচনাটি করব সেটা হলো গণভোট। গণভোটের তো 2টা ব্যালট আছে, হ্যাঁ এবং না। এবং গণভোট কি এমন যে গণভোটেও কি আমরা বলে দিতে পারি কিনা যারা ভোট দিবেন, ভোটারকে বলা যায় কিনা যে আপনি না ভোটে দেন বা আপনি হ্যাঁ ভোটে দেন, এটার সুযোগ আছে কিনা? আর গণভোটে 2টি ব্যালট, হ্যাঁ এবং না। 2 হলো গণভোটে কি আমি বলতে পারি কিনা যে আপনি হ্যাঁ ভোটে সিল দিবেন অথবা আমি না ভোটে সিল দিবেন। এবং 3
সরকার দাবি করছে, অর্থাৎ প্রধান উপদেষ্টাও বলেছেন, আপনি শুনলেন শিরোনামে, এবং রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা তিনিও বলেছেন যে সরকার যে হাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছেন এটি কোনো সমস্যা নেই ভোটের। আমি প্রশ্নটি বোঝাতে পেরেছি কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথে আলোচক এবং দর্শকদেরকে। প্রথমত আমি আপনার এখানে কথা বলছি ব্যক্তিগতভাবে, আমি একটা পলিটিক্যাল আইডিওলজিকে বিলং করি। আমি আমার জায়গা থেকে দেখতে পাই যে এই গণভোটটা সংবিধানের কোনো জায়গায় এই গণভোটটা নেই। আপনি এখন পর্যন্ত রাষ্ট্র যে বিধান মেনে চালাচ্ছেন, আপনি সংবিধানকে বাতিল করে দেননি। আপনি একটা নতুন সংবিধানের প্রস্তাবনা নিয়ে এসেছেন এবং সেটা এখন পর্যন্ত আমাদের কোনো অথরিটির কাছ থেকে সেটি পাশ হয়নি। সুতরাং যে বিধানটি সংবিধানে নেই সেটি আপনি পাশ করার আগে কিভাবে ইন্ট্রোডিউস করেন? এক। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যর ভিত্তিতে আপনি যে জায়গাগুলোতে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে যে সমস্ত জায়গায় আমরা একমত হতে পারবো, কেবল সেই জায়গাগুলোকে ধরে আমরা সামনের দিকে এগোব। গণভোট এবং গণভোটের তারিখ দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসতে পারেনি। তার মানে এই না যে এই জায়গাগুলোতে অন্য কোনো পলিটিক্যাল পার্টির নিজস্ব স্ট্যান্ড নেই, আছে। এক একটা দলের এক এক ধরনের মতামত আছে। আপনি বলেছিলেন যে সমস্ত জায়গায় সবাই একমত হবে আমরা সেখান থেকে এগোবো। গণভোট চাই না এই কথা অনেকগুলো রাজনৈতিক দল বলেছে, গণভোট চাই এই ধরনের অনেকগুলো দাবি অনেক রাজনৈতিক দল বলেছে, নির্বাচনের অনেক আগে গণভোট চাই এই ধরনের অনেকগুলো দল বলেছে, আবার নির্বাচনের দিন গণভোট চাই এই কথাও অনেক দল বলেছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর অবস্থান ভিন্ন ভিন্ন। তো এই ভিন্ন ভিন্ন জায়গার থেকে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এবং এক্সিকিউট করতে যাচ্ছেন, তার অর্থ হচ্ছে যে আপনি সবার কমন ওপিনিয়নটা না নিয়ে স্পেসিফিক কোনো একটা দলের ওপিনিয়নটা আপনি নিয়েছেন। অর্থাৎ আপনি সবার মতামত ধারণ করে এগোনোর যে সিদ্ধান্তটা আপনার ছিল সেখান থেকে আপনি সরে গেছেন। এক। দ্বিতীয়ত, আমাদের এখানে এর আগে গণভোট হয়েছে, গণভোটের একটা প্রসিডিওর আছে, নিয়ম আছে। আপনি রাজনৈতিক দলগুলো বা পার্লামেন্ট কোনো একটা বিষয়ে একমত হলো, তারপরে সেটি নিয়ে পাবলিকের কাছে যায় যে আমরা একমত হয়েছি, আপনারা এটা সমর্থন করেন কিনা। আপনাকে সংসদীয় ব্যবস্থায় ফিরে আসার উদাহরণটা আমি দেই। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সংসদীয় দলগুলো, তারা একমত হওয়ার পর সেটা নিয়ে গণভোট হয়েছিল। কিন্তু এবার হচ্ছে মানে সন্তান জন্ম দেওয়ার আগেই তাকে খাতনা করার, তার জন্য অন্যান্য যে আয়োজনগুলো সেগুলো করা হচ্ছে। এটা করা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে অবিশ্বাসের যে ভয়ঙ্কর বীজ বৃক্ষটা আছে সেই জায়গা থেকে কেউকে বিশ্বাস করছে না। এবং সম্ভবত আমার অবজারভেশনটা, আমি যেহেতু বলেছি যে আমি একটা আইডিওলজিকে বিলং করি, আমার অবজারভেশন হচ্ছে সরকার এমন কতগুলো কাজ করে যাচ্ছে, পথে পথে কাটা বিছিয়ে যাচ্ছে, যে এরপরের যে পার্লামেন্ট আসবে বা যারা সরকারে আসবে তাদেরকে রাষ্ট্র পরিচালনাটা খুব কঠিন করে তুলবে। সরকার কোনো একটা পক্ষের দিকে গিয়ে নিজে প্রচারণা চালাতে পারে না, যদিও সরকার নিরপেক্ষতা কখনোই দেখাতে পারেনি। আজকে গতকালকে আমি দেখলাম জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটা প্রশ্ন তুলেছেন যে বিশেষ করে বিএনপির প্রধানকে সরকার যে ধরনের প্রোটোকল দিচ্ছে এটা নিয়ে। মজার ব্যাপার হলো এই কথাটা আমরা গত 1 বছর ধরে বলেছি যে আপনি গণ অভ্যুত্থানের পক্ষে 50-60টা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। সব দল যে বড় বড় দল তা তো না, একটা দেশের মধ্যে এইটা হলো বৈচিত্র্য, বড় দলও থাকবে ছোট দলও থাকবে। কিন্তু ছোট দলগুলোকে আপনি যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করেছেন রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সবাই বিমানবন্দরে গিয়ে টাটা দিয়েছে, আপনি 3টি দলকে নিয়ে বিদেশ সফরে গেছেন, তার মধ্যে তাহের সাহেবদের দলও ছিল। অর্থাৎ সরকার কখনো কোনো বড় দল কি দাবিটা তুলল সেই দলের পক্ষে কোনো ধরনের দুর্বলতা দেখাতে পারে না, যদি সে
ন্যূনতম নৈতিকতা বজায় রেখে চলে। তবে যেহেতু এই সরকার একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে এবং তাদের কাছে আমাদের যে ধরনের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গা থেকে বহু দূরে সরে এসেছে। ঠিক আমরা যখন আলোচনাটা করছি তার আগের দিন মিয়ানমার থেকে গুলিতে আমাদের একজন শিশু মারা গেছে, আমরা মারা যায়নি মনে হয়, সব আহত হয়েছে। আমরা গত 15 বছর অবিরামভাবে চিৎকার চেঁচামেচি করেছি যে ভারত থেকে আসা গুলিতে আমাদের ভাইরা মৃত্যুবরণ করছে। আমরা সেখান থেকে সেটি তো বন্ধ করতে পারিনি, আমরা নতুন করে একটা উইন্ডো ওপেন করলাম। অথচ আমরা 3 মাস আগে সারা দেশে একটা ঢেউ তুলে দিলাম যে আমাদের লক্ষ লক্ষ রোহিঙ্গারা তারা ঈদ করার জন্য বাড়িতে চলে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই যে গণ অভ্যুত্থানটা 286 জন গরিব মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 276 জন শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সেই গরিব মানুষের পক্ষে এই সরকারের আপনি একটা উদাহরণ কি দেখাতে পারবেন যে সরকার গরিবদের পক্ষে এই সিদ্ধান্তটা নিয়েছে? কেবলমাত্র শহরের মানুষের কতগুলো এজেন্ডার বাইরে, এবং যে এজেন্ডাগুলো একটু বেশি শিক্ষিত মানুষ ওন করে। ঢাকা ক্লাবে কফি খেতে খেতে যে এজেন্ডাগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে বিষয়গুলো নিয়ে কথা বলে, স্টাডি সার্কেলের যে বিষয়গুলো নিয়ে কথা বলে, কেবলমাত্র সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আমি শেষ করে দিচ্ছি, সরকার সংস্কারটা আসলে কি? এই মুহূর্তে জানুয়ারি মাস, আপনার সন্তানটা ক্লাস 6 থেকে 7-এ উঠবে। গত বছর তাকে স্কুলে ভর্তি করিয়েছেন, 6,000 টাকা আপনাকে অ্যাডমিশন ফি দিতে হয়েছে। এই বছর আবার কেন তাকে রিঅ্যাডমিশনের নামে আবার 7,000 টাকা দিয়ে ক্লাস 7-এ ভর্তি করতে হবে? একই স্কুল, একই শিক্ষক, কেবলমাত্র একটা রুম পরিবর্তন হচ্ছে আর একটা খাতা পরিবর্তন হচ্ছে। আচ্ছা, সরকার কি এটি বন্ধ করতে পারতো না? সরকার এত কিছু করলো, এই যে গলা কাটা হচ্ছে মানুষের, যে মানুষটা স্বল্প আয়ের, এখানে অনেক মানুষ আছে, তার যদি 2টো সন্তান থাকে, অতিরিক্ত 15,000 টাকা, এই যে দাবিটা, এই দাবিটা কি সরকারকে স্পর্শ করেছে? গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুতের গ্রাহক, বিদ্যুতের জন্য সে মিটার কিনে নিয়েছে একবারে টাকা দিয়ে, আবার প্রতি মাসে আগের সরকার যে গলা কাটতো সেখান থেকে এই মানুষগুলো মুক্তি দেওয়ার কি কোনো উদ্যোগ সরকার নিয়েছে? আমি বুঝতে পারছি জনজীবনের যে সংকটগুলো, একটা সংকটকেও এই সরকার অ্যাড্রেস করে। আমি আসলে এর পাশাপাশি এটা জানতে চেয়েছিলাম যে এই যে হ্যাঁ ভোটের পক্ষে যে এই সরকারের, এটা অনৈতিক কাজ। সরকার একটা আচ্ছা এটা অনৈতিক এটা কাজ নিয়ে করছে। আপনি বলবেন, আমি আদিবের কাছে আসি, আপনি আবারও বলেন যে আদিব, আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে সরকার যেমন হ্যাঁ ভোটের পক্ষে কাজ করার কথা বলছেন, সরকার সেটা সরাসরি বলছে, তেমনি আমরা কোনো কোনো রাজনৈতিক দলের হয়তোবা সামনাসামনি না, কিন্তু তাদের আচার আচরণে মনে হচ্ছে যে তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলবো, তবে এই বিষয়টিকে আপনারা পর্যবেক্ষণ করছেন কিনা? আপনার দলের অবস্থান কি, আপনারা কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আমাদের শরীফ ভাইকে ধন্যবাদ জানাই। যারা দেখছে সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা। প্রথমত বিষয় হচ্ছে যে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটি জারি করা হয়েছে, যেটি গণভোটের মাধ্যমে আসলে পূর্ণতা পাবে, সেখানে আমরা দলীয়ভাবে অনেক আগেই বলেছি যে এই জুলাই সনদে হ্যাঁ ভোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি সারা দেশে ক্যাম্পেইন করবে এবং গণভোটে জাতীয় পার্টি রাজনৈতিকভাবে হ্যাঁর পক্ষে অবস্থান নেবে। কারণ এই যে জুলাই জাতীয় সনদ যেটি হয়েছে, আমরা বেশ অনেক আগে থেকেই বলে আসছি যে বাংলাদেশের গত 54 বছর ধরে যে রাষ্ট্র কাঠামো, শাসনতান্ত্রিক যে কাঠামো ছিল এবং গত 17 বছরে যে ফ্যাসিবাদ ছিল, এই দুই জায়গায় হচ্ছে একটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন দরকার আমূল, এবং একই সাথে কিন্তু আমাদের এখানকার মৌলিক সংস্কারের মাধ্যমে শাসনতান্ত্রিক কাঠামোটা পরিবর্তন দরকার। এক ব্যক্তিকেন্দ্রিক যে সকল ক্ষমতা, সকল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, 10 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, রাষ্ট্রপতিকে গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত করা, মন চাইলেই সংসদে 2/3 কিংবা সেটা যদি ভোট চুরির মাধ্যমে হয়, ম্যানিপুলেট ভোটের মাধ্যমে 2/3 নিয়ে নিজেদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সংবিধান, রাষ্ট্রীয় সংবিধান পরিবর্তন করা, এগুলা যেন আর কখনো না করতে পারে, সেই জায়গাটার থেকেই কিন্তু
এই মৌলিক সংস্কারের ভিত্তিতে কিন্তু এবার জুলাই সনদে যাচ্ছে। তো ফলশ্রুতিতে রাষ্ট্রের যে মৌলিক পরিবর্তন, যেটা গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রের মানুষের নাগরিক হিসাবে রাষ্ট্রের যে দায়িত্ব আছে, আমরা জানি যে বেশ কিছু প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রের নাগরিকের মর্যাদা এবং অধিকারকে রক্ষা করে, কিন্তু আমরা দেখি যে যখনই যেই দল ক্ষমতায় আসে সেই প্রধানমন্ত্রীর ইচ্ছা মতন তিনি হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলোকে দলীয় লোক নিয়োগ দিয়ে পুরা রাষ্ট্রটাকে একটা দলীয় রাষ্ট্র সরকারে হচ্ছে পরিণত করেন। তো সেই জায়গা থেকে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ যেন স্বচ্ছ হতে পারে, বিরোধী দলের অবস্থান আরও শক্তিশালী হওয়া, স্পিকারের পাশাপাশি ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে রাখা, আর সাংবিধানিক প্রধানগুলো নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় প্রধান, রাষ্ট্র স্পিকার, ডেপুটি স্পিকারের মতামত নিয়ে নিয়োগ করা, ফলশ্রুতিতে এটি একটা মৌলিক পরিবর্তনের জায়গা। এবং সেই জায়গাটি যদি এবার পরিবর্তিত না হয় তাহলে বাংলাদেশ পুরনো যে একটা কাঠামো, যে ৭২ সালের স্বাধীনতার পরবর্তী যে সংবিধান রচিত হয়েছে, যে সংবিধান মূলত আওয়ামী লীগের নেতৃত্বে যে স্বাধীনতা আসছে সেখানে শেখ মুজিবকে সামনে রেখে দেবতার আসনে বসিয়ে যে আজীবন যেন তার ক্ষমতা কুক্ষিগত থাকে, কোনো বিরোধী দল তৈরি হতে না পারে, পুরো সেই প্রক্রিয়ার যে একটা করা হয়েছে সেটার পরিবর্তনের জায়গাটাই কিন্তু এই জুলাই সনদের মাধ্যমে একটা প্রাথমিক ভিত্তি শুরু হবে। আমরা তো পুরো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান দাবি করেছিলাম, যদিও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে আমরা বলেছি যে এই সনদের মৌলিক সংস্কার ভিত্তিতে সনদ যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে নতুন সংবিধানের একটা প্রথম ধাপটা উত্তীর্ণ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা অনেক আগে থেকে দলীয় অবস্থান আমাদের গণভোটে হ্যাঁয়ের পক্ষে। আশা করি বাংলাদেশের মানুষ বিপুল আগ্রহের সাথে এই গণভোটকে গ্রহণ করবেন। আপনি একই সাথে একটি বিষয় প্রশ্ন তুলছেন যে কিছু কিছু রাজনৈতিক দল এখনও গণভোট বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। বিশেষ করে তারাও কিন্তু এই ৫ই জুলাই অর্থাৎ জুলাই বিপ্লবের অংশীদারিত্ব দাবি করে। তো সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে দেখেন, এখানে বাংলাদেশের যে রাজনৈতিক যে পুরোটা প্রেক্ষাপট, সেখানে আমরা দেখি যে এখানে পুরো রাজনীতির সিস্টেমটা এমন একটা কাঠামো, অর্থাৎ নির্বাচন এবং পুরো শাসন ব্যবস্থাটা এমন একটা কাঠামোর মধ্যে যে বাংলাদেশে যদি চায় ১৫০ জন বা ১৬০ জন মোটামুটি ১০০ কোটি টাকার মালিক চাইলে বাংলাদেশটাকে তারা কিনে ফেলতে পারে এবং সেটা খুব গণতান্ত্রিক প্রক্রিয়া পারে, মানে এটা চাইলেই একটা রাজনৈতিক দলের মাধ্যমে। কারণ এখানকার নির্বাচন ব্যবস্থা এমন একটা সিস্টেমের মধ্যে করা যে আপনি ওই নির্বাচনে হচ্ছে ধরেন কোটির হিসাব না করলে আপনি হচ্ছে কোনো ধরনের হিসাবে আসতে পারবেন। আপনি দেখেছেন যে ইতিমধ্যে বিএনপির ২৯২ জন প্রার্থীর মধ্যে ২৬৩ জন প্রার্থী কোটিপতি, প্রায় জামাতেরও প্রায় অধিকাংশ প্রার্থী তাদের একটা বড় অংশের প্রার্থী কোটিপতি। তো আমি যে জায়গাটা বলতে চাচ্ছিলাম যে ধরেন এখানে তাহলে কি পরিবর্তনটা দরকার। আমরা যেটা দেখি যে এখানের আওয়ামী লীগ তো এখান থেকে উৎখাত হয়েছে, বিএনপিরও যে গঠনতান্ত্রিক যে বিষয়টা আমরা অভ্যুত্থানের পরে বলেছিলাম যে দলগুলোর ভিতরে গণতন্ত্র চর্চা এবং গণতন্ত্র সংস্কৃতির পরিবর্তন আনা, গত ১.৫ বছরে বিএনপি জাতীয় নির্বাচনের জন্য অনেক কিছু বলছে, কিন্তু তার দলে একটা নির্বাচন কাউন্সিল করে কিন্তু তার দলকে পুনর্গঠিত করতে পারে না। অর্থাৎ এই যে একটা সুন্দর সময় নিজের দলে যে গণতান্ত্রিক চর্চা, বরঞ্চ আমরা দেখেছি তাদের গঠনতন্ত্র অনুযায়ী ৩রা আগস্ট মানে অভ্যুত্থানের ঠিক ১ সপ্তাহ পরেই সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি একক ক্ষমতা বলে, মানে গঠনতন্ত্রই তাকে সেই ক্ষমতাটা, মানে গঠনতন্ত্রে এমনভাবে বানানো হয়েছে যে চেয়ারম্যান হচ্ছে সকল ক্ষমতার উৎস। তিনি ২ জন সদস্যকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত করেছেন, বিশেষ করে মেজর হাফিজ এবং একই সাথে বীর মুক্তিযোদ্ধা এবং একই সাথে ডক্টর AZM জাহিদ হোসেন। তো ফলশ্রুতিতে একটা দলের মূল সিদ্ধান্ত গ্রহণ বডি যখন চেয়ারম্যান চাইলেই গঠনতন্ত্র অনুযায়ী তাকে অন্তর্ভুক্ত করতে পারেন, তখন তো সেই দলের সিদ্ধান্ত গ্রহণ বা ওই সর্বোচ্চ জায়গায় যাওয়ার জন্য তো চেয়ারম্যানের প্রতি অনুগত থাকা, চেয়ারম্যানের প্রতি সারা জীবন মানে পুরো রাজনৈতিক জীবনটাই ঘুরে চেয়ারম্যানকে তুষ্ট রাখা এবং চেয়ারম্যানকে হচ্ছে অনুগত করা। তো সেই জায়গার থেকে এই সিস্টেমে যখন হচ্ছে আপনার একটা মৌলিক বেশ পরিবর্তনের জায়গায় বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল যে গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন হওয়া কিংবা হচ্ছে ১০ বছরের বেশি এরকম বেশ কিছু ২-৩টা জায়গায়, অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ যেন প্রধানমন্ত্রীর হাতে থাকে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য, সংবিধানের পরিবর্তনের ক্ষেত্রে উভয় সংসদের
হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা এবং উচ্চকক্ষ সংখ্যানুপাতিকের অনুপাতে হচ্ছে প্রতিনিধি পাওয়াটা। তো ফলশ্রুতিতে বিএনপির আমরা দেখেছি আবার মহাসচিব তিনি সংবাদ মাধ্যমে বলেছেন যে গণভোটে হ্যায়ের কোনো বিকল্প নাই, এটার জন্য ধন্যবাদ জানাই যারা। কিন্তু এখনও স্পষ্ট আকারে যেভাবে এনসিপি কিংবা আরও কিছু দল সরাসরি ইলেকশনে ক্যাম্পেইনের পাশাপাশি গণভোটকে আমরা যেভাবে হ্যায়ের পক্ষে যেন ক্যাম্পেইন করছি, বিএনপি কিন্তু এখনও সেই জায়গাটা করিনি। আমাদের প্রত্যেকটা নির্বাচনী প্রচারণা বলেন, পোস্টার বলেন কিংবা যেটায় আমরা কিন্তু জাতীয় নির্বাচনের মার্কার পাশাপাশি গণভোটটাকে সাথে সমানভাবে অ্যাড্রেস করে এই গুরুত্বের জায়গাটা দেখছি। তা আশা করি বিএনপিও সেই জায়গাটা গুরুত্ব দিবে এবং সেটার পরিবর্তনের পক্ষে তারা ছোট্ট থাকবে। একটা বিরতিতে যাব, তার আগে আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম যে আপনি এই বিষয়টি নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু এটি নিয়ে পরিষ্কার কোনো কথা বলেননি। এটি বিরতির পরে এসে বলবেন যে গণভোটে হ্যাঁ না এটি আমি আসলে সরাসরি বলতে চাই যে কেন ভোটারদের উপরে আস্থা রাখতে পারছে না উভয় পক্ষই, যারা হায়ের পক্ষে তারাও এবং যারা নায়ের পক্ষে তারাও। আমি এই প্রশ্নটা একটু ঘুরিয়ে বললাম। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। ইসলামী মির্জাপুর দিরাওয়ারে শরীফুজ্জামান শরীফ যে প্রশ্নটি রেখেছিলাম একটু ঘুরিয়ে বলেছিলাম যে গণভোটে যে বিষয়গুলো নিশ্চয় আপনার মনে আছে, আমি চাইলে মনে করিয়ে দিতে পারি। সেটি হলো কয়েকটি মৌলিক পরিবর্তন: প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, উচ্চকক্ষ নিম্নকক্ষ, উচ্চকক্ষের যে নিয়োগ বা উচ্চকক্ষের নির্বাচন সেই প্রক্রিয়া, তারপর সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার, সেটি তো এক ধরনের এক পর্যায়ে আসলোই। এইগুলো কিছু মৌলিক বিষয় নিয়ে হ্যাঁ বা না এই ভোটে যাবে। এখন এটায় রাজনৈতিক দল হ্যাঁ ভোটের দিকেও যেতে পারে, না ভোটের দিকেও যেতে পারে। এই যে রাজনৈতিক দলগুলো কি হ্যাঁ ভোটের পক্ষে যাওয়া বা না ভোটের পক্ষে যাওয়া সেই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি গণভোটে যে সাবজেক্টগুলো দেয়া হয়েছে সেগুলো ভোটারদের কাছে তুলে ধরাটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি ভোটারদের উপর আস্থা রাখতে না পারাটা এক ধরনের ব্যর্থতা? ধন্যবাদ। আমি শুরুতেই বলেছি যে এই মুহূর্তে গণভোটের যে অপশনটা, এটা যেহেতু আমাদের যে সংবিধান মেনে রাষ্ট্র পরিচালিত হচ্ছে সেখানে নেই, সুতরাং এটি আইনগত দিক থেকে এটা বৈধ না। নিশ্চয়ই একসময় ইতিহাস জিজ্ঞেস করবে যে যেটা আইনে ছিল না, সংবিধানে ছিল না, সেটা আপনারা কিভাবে করলেন। ইতিহাস যদি শক্তিশালী হয় জিজ্ঞেস করবে, তা না হলে ইতিহাস যদি ম্রিয়মান হয় হয়তো সেই শক্তিটা সে পাবে না। দ্বিতীয় জায়গাটা, সরকার কি প্রচারণা চালাতে পারে? না, পারে না। কেন পারে না? কারণ সরকারকে একটা নিরপেক্ষ জায়গায় থাকতে হয়। কিন্তু যেহেতু সরকারের সেই নিরপেক্ষতাটা রক্ষা করেনি, রাষ্ট্র পরিচালনায় একটা, দুটো, তিনটা, পাঁচটা দলের প্রতি বিভিন্ন সময় একটা বিশেষ দুর্বলতা প্রকাশ করেছে। শহর গ্রামের মধ্যে বিভাজন তৈরি করে বিশেষ দুর্বলতা প্রকাশ করেছে। অর্থাৎ সরকার কখনোই গণ অভ্যুত্থানের যে স্পিরিটকে ওন করে নিজেকে একটা নিরপেক্ষ জায়গায় রাখা। নিরপেক্ষ জায়গা মানে এই না যে গণ অভ্যুত্থানে যারা হত্যা করেছে, 15 বছর যারা ব্যাংক লুট করেছে, অর্থ পাচার করেছে, সেই অপরাধী যারা, তাদের ব্যাপারেও সরকার হাত কসলাবে, সেটা না। তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করাবে। কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষে যে স্পিরিটটা, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার ব্যাপারে সরকারের যে আন্তরিকতা এবং দৃঢ়তা, সেই দৃঢ়তা সরকারের ছিল না এবং দেখাতে পারেনি। সুতরাং এই ধরনের একটা জায়গায় সরকারি প্রচারণাটা চালাতে পারে না। সরকারি প্রচারণাটা চালাতে পারে না, সরকার কোনো পক্ষে যেতে পারে না। এখন রাজনৈতিক দলগুলোর ভূমিকা, আমাদের এখানে বিএনপির কেউ নেই, বিএনপির থাকলে আলোচনাটা সুবিধা হতো। আমি বিএনপির রাজনীতির বিভিন্ন সময় আমি সমালোচক ছিলাম। বিএনপি যখন ক্ষমতায় ছিল, রাস্তায় বিএনপির বিরুদ্ধে লড়াই করেছি, মার খেয়েছি, বহু ঘটনা সাক্ষী আমি। কিন্তু এখানে যদি আপনি বিএনপিকে অভিযুক্ত করেন যে বিএনপি পুরনো রাজনীতির বাইরে আসতে চাইছে না, আমি এটিকে কোনোভাবেই সমর্থন করব না। বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের যে বক্তব্যটি, এটি বিএনপি নানাভাবে
আমাদের এই যে সরকারের উদ্যোগের আগে, জুলাই অভ্যুত্থানের আগে বিএনপি সংস্কারের বিষয়টি সামনে নিয়ে এসেছে। আবার কখনো কখনো রাজনৈতিক দলগুলো পাবলিকের কাছে যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করে না। যেমন বাংলাদেশের গত ১.৫ দশক অথবা তার আগে সবথেকে বড় পলিটিক্যাল এজেন্ডা ছিল নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু এবার যখন এই প্রসঙ্গটি এলো, এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে এখানে একটা 111 হয়েছে, আজকেই তো সম্ভবত সেই 111। এখানে রাজনীতির থেকে প্লাস মাইনাস হয়েছে, নির্বাচন বয়কট করা হয়েছে এবং অসংখ্য ঘটনা ঘটেছে। কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগটা তৈরি হলো, তখন রাজনৈতিক দলগুলো বলল এবছর না, এটা পরের বছর থেকে শুরু করেন। তো আমি কোনো দলের অনুগত না হয়ে একজন সাধারণ নাগরিক হিসাবে দলগুলোর কাছে প্রশ্ন করতে পারি যে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই দেশে এত রক্তপাতের ঘটনা ঘটলো, গণতন্ত্র বিপর্যস্ত হলো, আমিডামির নির্বাচন প্রতিষ্ঠিত হলো, রাতের ভোট দেওয়ার সুযোগ তৈরি হলো কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতির কারণে। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন পুনঃপ্রবর্তনের সুযোগ হলো, তখন আপনারা কাকে সাবসিডি দিলেন এবং দিয়ে একটা সুযোগ দিলেন এবং বললেন আমরা এতদিন যেটা বলেছি সেটা এই মুহূর্তে দরকার নেই। অর্থাৎ আপনি ঈদের সময় যে শার্টটা কিনেছিলেন সেটি এই ঈদে আপনি পরবেন না। কেন পরবেন না? আপনি 2 ঈদ পরে পরবেন। এর ভেতরে নিশ্চয়ই আমি দেখতে পাই একটা নেগোসিয়েশন আছে এবং সাধারণ মানুষ হয়তো তার ভয়েসটা তুলতে পারে না। বলতে কার সাথে হয়তো কার সরকারকে কোনো negotiation? সুযোগ দিয়েছে, রাজনৈতিক দলগুলো সরকারকে হয়তো পুরস্কার দিয়েছে, অথবা একটা সুযোগ দিয়েছে, অথবা রাজনৈতিক কোনো ইকুয়েশনের কারণে। তা না হলে আপনি গত 20 বছর 90 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে 1 নম্বর এজেন্ডা হচ্ছে নির্বাচনের সঙ্গে হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকার। 90 সালের যে 3 জোটের রূপরেখা, সেখানেও বলা হয়েছিল বাংলাদেশের পরবর্তী 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। বড় দুটো দল রাজি হয় নাই, তারপরে বড় দুটো দলই এই এজেন্ডা রাস্তায় নিয়ে এসেছে। 200 দিন 250 দিন হরতাল করেছে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি মিলে বিএনপির বিরুদ্ধে। বিএনপি আন্দোলন করেছে। কিন্তু যখন সেই তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের সুযোগটা হলো, আপনি এই তত্ত্বাবধায়ক সরকার যিনি বাতিল করলেন তাকে জেলখানায় পাঠালেন, যে প্রধান বিচারপতি ছিলেন কালপ্রিট। বাংলাদেশের পলিটিক্সে সবথেকে ক্ষতিকর কাজটি যার হাত দিয়ে হয়েছে, সেই ক্ষতিকর কাজটি করার জন্য তাকে জেলে বন্দি করে রেখেছেন। কিন্তু ওই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার যে সুযোগটা হলো, সেই সুযোগটা আপনি কেন ব্যবহার করছেন না? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি আমার বাড়ির সামনে মব পাঠাবেন? আমি জানি না পাঠাবেন কিনা, কিন্তু এই প্রশ্নটা আজকে হোক কালকে হোক একসময় না একসময় বুঝতে পেরেছি। তোলা হবে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা নিয়ে, তত্ত্বাবধায়ক সরকারের বিষয় তো তারা এনেছেন, যদি জিজ্ঞেস করেন তারা তাহলে উত্তর দিবেন। আপনি সুযোগটা তো, আপনি তো বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো বলেছিল এই নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের ছাড়া অধীনেই কোনো হওয়া নির্বাচন উচিত। নেই। আমি তো আমাদের যে পলিটিশিয়ান যারা, যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের কাছ থেকে তো আমি গত 20 বছর 30 বছর এই কথাটাই শুনেছি যে তত্ত্বাবধায়ক সরকার আমি গত রিপোর্ট করেছেন গেল 16-17 বছর আমি আপনি এই পলিটিক্যাল বিষয়টা রিপোর্ট করেছি শুনেছেন এবং তত্ত্বাবধায়ক সরকারই হলো মূল এটার এজেন্ডা জন্য ছিল। বাংলাদেশ বারবার গর্তে পড়েছে। রাতের বেলায় জোর করে নির্বাচন করিয়ে নেওয়া হয়েছে। সেখানে আপনি কি বলতে যাচ্ছেন যে আমি এই বলতে নির্বাচনটিও চাইছি- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত ছিল? উচিত ছিল। আপনি রাজনৈতিক দলগুলো কেন ছাড় দিলেন? আপনি তো গত 20 বছর 30 বছর এই পয়েন্টেই নির্বাচন বয়কট করেছেন কেউ। আচ্ছা, এটা ভালো একটা এজেন্ডা। আমি এটা 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 আদিবের কাছে জানতে চাই, এটা খুব ভালো একটা এজেন্ডা। ভালো একটা এজেন্ডা বলতে হলো যে এটি সঠিক এজেন্ডা তা বলছি না, তবে ওনার প্রশ্নটাই ইয়ে যে আপনারা কি আসলে কোনো ছাড় দিয়েছেন এই নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে? না, এখানে তত্ত্বাবধায়ক সরকারের মূল যে সেন্সটা, মানে নিরপেক্ষতা, সেটাই তো বিষয় আপনার জায়গাটা থেকে। তো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কোন প্রেক্ষাপটে? অন্তর্বর্তী সরকার তো গঠিত হয়েছে এমন একটা প্রেক্ষাপটে যেটার আসলে বাংলাদেশে প্রিভিয়াস কোনো হিস্ট্রি নেই। মানে বাংলাদেশের হিস্ট্রিতে কখনো এরকম ঘটে নাই যে ধরেন প্রধানমন্ত্রী যে পালায় যেতে বাধ্য হয়েছে প্রতিবেশী রাষ্ট্রে, এবং যে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান এরকম গণহত্যা সংগঠিত করছে সেটারও কোনো ইতিহাস নেই। এবং তিনি যে প্রধানমন্ত্রী, তিনি নিজেই হচ্ছে তার সংবিধানে কোনো ধরনের
কোনো বিধি ব্যবস্থা রাখেন না, যে একটা গণতান্ত্রিক লড়াই করে যে সরকার পরিবর্তন তাকে করা সম্ভব, সরানোর। সেটার কোনো ব্যবস্থা রাখেন নাই। ফলে জনগণ যখন ওই সাংবিধানিকভাবে কোনো কিছু মেনে করেন নাই, ওই দিনই কিন্তু সংবিধান এক ধরনের তারা প্রত্যাখ্যান করছে এবং ছুঁড়ে ফেলেছেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকারে যারা দায়িত্ব নিচ্ছেন তাদের সাহসের ঘাটতির কারণে হয়তো তারা এটাকে পুরোপুরি হচ্ছে সংবিধানে স্থগিত করে হচ্ছে তারা নতুন আইনের পূরণে যায় না, এটা আমি মনে করি তাদের ঘাটতি। কিন্তু জনগণ কিন্তু সে সাহস তো অনেক আগে দেখিয়ে দিয়েছে। ফলশ্রুতিতে আপনি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলেন কিংবা হচ্ছে আপনি একেবারে এই সংবিধানের ধারা অনুযায়ী বলেন, সংবিধানের ধারাই 7 অনুযায়ী যে জনগণের অভিপ্রায় হচ্ছে সংবিধান। ফলে জনগণে কিন্তু যে সর্বোচ্চ অভিপ্রায় দেখিয়েছে সেটা কিন্তু সংবিধানকে, তার যে সংবিধান তাকে জনগণকে গুম খুন করেছে, যেই সংবিধান বিরোধী দলকে মিছিল মিটিং করতে দেয় না, যে সংবিধান জননিরাপত্তার নামে বিরোধী দলগুলোকে কর্মসূচির অনুমোদন দেয় না, এবং যেই সংবিধান এই সরকারকে হচ্ছে পরপর 3টা নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পরে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথাটি সর্বপ্রথম সম্ভবত বেগম খালেদা জিয়া বলেছিলেন। তো ফলশ্রুতিতে সেই জায়গাটি কিন্তু, আর এই বৈধতা বলেন, আপনি যদি এই সংবিধানের অনুযায়ী বলেন, গণ অভ্যুত্থান হচ্ছে জনগণের সবচেয়ে বড় অভিপ্রায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এই সরকার কিন্তু সকল মানে এরকম একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এরকম নজির নাই। কারণ এখানে দলমত নির্বিশেষে সকল দলই এখানে তাদেরকে এই সরকারের প্রতি তাদের সমর্থন, সংহতি, সহযোগিতা সর্বোচ্চ জায়গায় হচ্ছে করেছে। যখন নির্বাচনের প্রশ্ন আসছে তখন রাজনৈতিক দলগুলো যার যার সক্ষমতা অনুযায়ী সরকারের কাছ থেকে আদায় করে নিয়েছে কিংবা সরকারকে তার যে ডিরেকশন সেই অনুযায়ী যেতে বাধ্য করেছে। কিন্তু তার পূর্ব পর্যন্ত মানে জাতীয় নির্বাচনের প্রশ্ন ব্যতীত অন্য জায়গায় কিন্তু সকল দলগুলোই কিন্তু সরকারকে সহযোগিতা কিংবা সম্মিলিতভাবে করেছে। ফলে এই সরকারটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আপনার এখানে যে তত্ত্বাবধায়ক সরকার বলতে যেই সেন্সে মূলত তত্ত্বাবধায়ক সরকারটা আসা, যে এই তত্ত্বাবধায়ক সরকার কোনো রাজনৈতিক দলের হবে না। ফলে আপনি অন্তর্বর্তী সরকারটা তো কোনো দলের বলতে পারবেন না। আপনি হয়তো বলতে পারবেন যে সরকার কারো প্রতি প্রভাব দ্বারা প্রভাবিত, মানে এটাকে হচ্ছে তার উদাহরণ কাজের মাধ্যমে হয়তো আপনি কিছু অভিযোগ করতে পারবেন, কিন্তু গঠনতান্ত্রিক কোনো জায়গায় আপনি হচ্ছে তাকে কিন্তু কোনো দলের সরকার। ফলে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের যেই জায়গাটা সেটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে এই সরকারের ভেতরেও বিদ্যমান আছে। বিষয়টা হচ্ছে যে তাহলে তত্ত্বাবধায়ক সরকার হইলে কি শুধু জাস্ট মানে নামটা পরিবর্তন আর লোক পরিবর্তন করলেই কি এটা তত্ত্বাবধায়ক সরকার হয়ে যাবে? এই প্রশ্নটা কিন্তু আসে। বা আপনি হচ্ছে এটার ফরমেশনটা কি হবে? আমরা দেখেছি বিএনপি থেকে কিছু দাবি, এটা হচ্ছে খুবই সফটভাবে বলা হয়েছিল যে সরকারকে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে, এরকম কিছু কথা বলেছিল। আবার বলেছিল ডিসিএসপি ওসির যে বাটনটা মানে টোটাল রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে যে অফিসারটা সেটা যেন ইসির কর্মকর্তারাই থাকে, সরকারের ডিসিরা যেন না থাকে, এই ধরনের দাবিগুলো করেছে। তো সেই জায়গা থেকে সরকারের যে ভূমিকাটা এবং সরকার যেভাবে ওয়ার্ক করছে সেই জায়গাটা কিন্তু এখানের নিরপেক্ষতা বলেন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের যেই সেন্স, যেই প্রয়োজনীয়তা, সেটার থেকে এইটার একই জিনিস জায়গা থেকে তারা বিদ্যমান আছে। আমি আরেকটা বিরতিতে যাব, তো বিরতির আগে একটু বলে যাই যে নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা অপরিহার্য। এটি ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক দল রয়েছে তার প্রধান নির্বাচন পর্যবেক্ষক ডক্টর ইভার্স আইজাপস তিনি এটি বলেছেন। আমি এইটি নিয়ে আলোচনায় থাকবো যে আপনি মাঠে আছেন, আপনি বুঝতে পারছেন কিনা। শরীফুজ্জামান শরীফ, আপনি নির্বাচন না করলেও আপনিও মাঠে আছেন, আপনিও কি বুঝতে পারছেন কিনা যে এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের প্রধান পর্যবেক্ষকরা আসলে কি বলতে চাচ্ছেন? দর্শক, আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহান মির্জাপুর জিরো আওয়ারে। আমি ইউরোপীয় ইউনিয়ন নিয়ে কথা বলছিলাম। শরীফুজ্জামান শরীফ, আপনি তো অনেকগুলো নির্বাচনের মাঠে ছিলেন, গেল 3 নির্বাচনকে আপনি দেখেছেন। গেল 3টা নির্বাচনে ভোট দিয়েছেন কিনা জানি না, হয়তো বা দিয়েছেন বা দেন নেই,
অথবা আপনার ভোট অন্য কেউ দিয়েছে কিনা সেটাও জানি না। হ্যাঁ, তো এইবার নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা অপরিহার্য, এই প্রশ্নটি এটি কেমন দেখছেন? এটা ইউরোপীয় ইউনিয়নের প্রধানের চাওয়া, যে তারা পরামর্শ দিয়েছেন। আর একটা হলো নির্বাচনী আমেজ কেমন দেখছেন? ধন্যবাদ। আমি প্রথমে বলি যে গত 3টা নির্বাচনের যে প্রসঙ্গ তুলেছেন, আমি একটা নির্বাচনের সরাসরি প্রার্থী ছিলাম, আর বাকি 2টো নির্বাচন এবং তার আগের যে নির্বাচনগুলো সেগুলো দেখার কতগুলো অভিজ্ঞতা আমার আছে। আমি যে প্রশ্নটি তুলেছিলাম যে গত 15-20 বছর 30 বছরে বাংলাদেশে যে তরুণ, পলিটিশিয়ানদের আহ্বান ছিল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না, এই আহ্বানে সাড়া দিয়ে যে তরুণ রাস্তায় রক্ত দিয়েছে, সেই তরুণকে আপনি কি জবাব দেবেন? আপনি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাব না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন, সুযোগটা এসেছিল, সেই সুযোগটা আপনি গ্রহণ করেননি। এক, সেই তরুণের সাথে কি আপনি বিশ্বাসঘাতকতা করলেন বা আপনার সেই কর্মীর সঙ্গে? দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের নিরপেক্ষতা, আদিব চমৎকার করে বলেছে, সবসময় ভালোই বলে, কিন্তু আমি একই সাথে আপনাদেরকে মনে করিয়ে দেই, এই সরকারের যদি নিরপেক্ষতা রক্ষা করতে না পারে তাহলে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন গত 3 দিন আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার অর্থ হলো যে সরকার নিরপেক্ষতা রক্ষা করছে না। বাংলাদেশের প্রধান যে 2টো রাজনৈতিক দল, বিশেষ করে জামাতের পক্ষ থেকে গত কয়েকবার কিন্তু প্রশ্ন তোলা হয়েছে সরকার নিরপেক্ষতা রক্ষা করছে না। তৃতীয়ত, গত কয়েক মাস আগে বলা হয়েছে যে উপদেষ্টা মণ্ডলীর থেকে, পরিষদ থেকে একাধিক উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে। জামাত কয়েকজনের নাম বলেছে, বিএনপির থেকেও কয়েকজনের নাম বলা হয়েছে। তৃতীয়ত, গত কয়েক মাসে আমরা উপদেষ্টাদেরকে সরানোর পাশাপাশি এটাও শুনেছি যে রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে উপদেষ্টারা রাজনৈতিক দলের নেতাদের সাথে গোপনে টেলিফোন আলাপ করে, সেই ভিডিও অডিও কল আমাদের কাছে আছে, অর্থাৎ গোয়েন্দাগিরি করা হয়েছে। তার অর্থ এই ধরনের ঘটনা এর আগে আমরা খুব গোয়েন্দাগিরি তো শেখ হাসিনার সময় হতো। তো আপনি গুণগত পরিবর্তনটার কথা আমি জানতে চাইছি। আমরা তো কেবলমাত্র শেখ হাসিনাকে বিদায় করেছি, তার সাথে আমাদের পুকুরের মাছ বা গাছের আম নিয়ে কোনো গন্ডগোল ছিল না। তার যে শাসনটা, সেই শাসনটা বাংলাদেশের জন্য উপযুক্ত ছিল না, সেটা উত্তর কোরিয়ার জন্য উপযুক্ত ছিল, বাংলাদেশের জন্য অনুপযুক্ত ছিল বলে আমরা তাকে বিদায় করেছি। আপনি সংস্কৃতির কথা বলছেন, বেহেশতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের ভোট এবার চাওয়া হচ্ছে না, সংঘাত হচ্ছে না, হানাহানি হচ্ছে না, আরেকটা ভোট দল বলছিল কিনতে যে গিয়ে গ্রেফতার হচ্ছে না। বাংলাদেশটাই বলে বেহেশত, আরেকটা দল বলেছিল, বলছে এক একজন এক একটা আর কি। তো এই জায়গাটায় পরিবর্তনের জায়গাটা কোথায় হলো? এক। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের এই যে সংবিধান অথবা জুলাইয়ের যে সনদ, এই সনদের নারীদের বিষয়ে একটা ক্লজ আছে না, একটা ব্যবস্থাপনা আছে যে এত % নারীকে নির্বাচনে আপনার প্রার্থী করা হবে, নারীর ক্ষমতায়নের জায়গায়। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নিয়ে একেবারে জীবন উৎসর্গ করে ফেলছে, জামাত ইসলাম একজন নারীকে প্রার্থী করেনি। তাহলে জুলাই সনদ গণভোটে পাশ হওয়ার আগেই আপনি তো সেটিকে ভায়োলেট করলেন না? এই জুলাই সনদে তো নারীদেরকে অংশগ্রহণের একটা স্পেস আপনি দিয়েছেন, তাহলে আপনি কোনো নারীকে আপনি নির্বাচনে প্রার্থী করলেন না কেন? এমনকি আপনি অন্য ধর্মের প্রার্থী আপনি নিয়ে এলেন, কিন্তু নারীদেরকে করলেন না কেন? তাহলে জুলাই সনদ যে পাশ হওয়ার আগে আপনি একেবারে এর যে ভায়োলেশন হলো না। তার অর্থ হচ্ছে আমরা সংস্কার বলি আর যাই বলি, সব কিছু হলো আমার সুবিধা অনুযায়ী। দেখি আমি যেভাবে সুবিধা হবে আমি সেই কারণে রাখি। আদিবরা তো সেই জোটে আছে, আবিদরা কিন্তু ওইটা স্বাক্ষরও করে নাই। না, স্বাক্ষর করে নাই, ঠিক আছে, আদিবরা সেই দিক দিয়ে সুবিধাজনক অবস্থানে আছে, কিন্তু আদিব সেই জোটে তো আছেন। জামাত ইসলামীর এই বিষয়টি কিন্তু শরীফুজ্জামান শরীফ যেটি তুলেছেন, এটি কিন্তু খুব ভাইটাল ইয়ে, যে জামাত ইসলামীর একজনও নারী প্রার্থী নেই, একজনও নারী প্রার্থী দেখাচ্ছেন এই সংস্কার। কিন্তু তারা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে যে কৃষ্ণনন্দী এবং আরো মনে হয় 3টা জায়গায় সম্ভবত হিন্দু প্রার্থী, সনাতন ধর্মের মানুষকে তারা প্রার্থী করেছেন। এই জায়গাতে আপনাদের ইয়ে কি,
না, এখানে দেখেন এবং আমাদের আপনাদের দলে কিন্তু এটি প্রার্থী নিয়ে এক থেকে, ধরনের গণতান্ত্রিক চর্চা হয়েছে জামাতের আমাদের জোটে যাওয়া বিষয়ে আমরা যেটি করেছি, যেমন আমাদের প্রায় 44টি আসনে আমাদের দেওয়া হয়েছে, সেখানে আমাদের প্রায় 3 জন নারী আমাদের মনোনয়ন দাখিল করছেন। আর প্রাথমিকভাবে আমাদের যে 125টি আসনে দেওয়া হয়েছিল সেখানে প্রায় 14 জন নারী দাখিল করেছিলেন। তাতে আমাদের মনোনয়ন দাখিল করার ক্ষেত্রে 12 থেকে 13% নারীর পার্সেন্টেজটা ছিল, মানে অংশগ্রহণ মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে। আমরা দেখেছি যে জামাত এখন পর্যন্ত তারা কোনো নারী প্রার্থী দেয়নি। সেটা কেন দিতে পারেনি কিংবা দেয়নি সেটার বিষয়ে তারা তাদের বক্তব্যটা দিবে। একই সাথে আরেকটা বিষয় যেটি ঘটছে যে মানে আমার কাছে যেটি মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে কেন দেয়নি জামাত, সেটি জামাত তো তার মতন করে অ্যান্সার দিবে। সেটা হচ্ছে যে দেখেন, বিএনপির হচ্ছে কারা হচ্ছে নারীরা মনোনয়ন পাইছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে বিএনপির তো ধরেন 2বারের ক্ষমতায় ছিল, 3বারের প্রধানমন্ত্রী ছিল, প্রতিষ্ঠার পর থেকেই ক্ষমতায় ছিল। তো ফলশ্রুতিতে এই 3বার ক্ষমতায় থাকার ফলেও কিন্তু তার পর্যাপ্ত পরিমাণ নারী নেতৃত্ব তৈরি হয়েছে বলে তারা বিশ্বাস করে না। আরেকটি ঘটনা ঘটছে যে যাদেরকে দিয়েছে তাদের অধিকাংশই পারিবারিক লিগাসি ধরে পেয়েছে। তার বাবা এমপি ছিল, কিংবা দাদা ছিল, মানে ওই লিগাসি ধরে পেয়েছে। মানে সরাসরি একজন নারী রাজনীতিতে জায়গা করে নিয়ে ছাত্র দলের নেতা হিসেবে কিংবা জায়গা থেকে অনেকে কিন্তু পায়নি। ফলে আপনি যদি এই জায়গাটাই দেখেন যে জামাত, তাহলে কি জামাতের তো আসলে কখনো মানে তাদের তো এমপি হয়েছে মনে হয় সর্বোচ্চ 3, 4 বা 18, মানে একবার 91 সালে হয়েছে, অনেক পূর্বে। ফলে ওই মানদণ্ডতে যদি সে ধরে তাহলে সে আসলে তার ওই রকম প্রার্থী পায়নি, এটি সে হয়তো তার মতন করে ব্যাখ্যা করবে। আরেকটি বিষয় হচ্ছে যে তার তো ধর্মীয় দল হিসেবে তার সম্ভবত একটা দৃষ্টিভঙ্গি নির্দিষ্ট আছে, যে সে তার নারীদের লিডারশিপটা হচ্ছে সে কিভাবে নারীদের জায়গাটা অ্যাকোমোডেট করবে। তো সেই বিস্তারিত ব্যাখ্যাটা তারা দিবে। তবে তারা যেহেতু বলেছে যে তাদের ইসলামিক দল হিসাবে তাদের আকাঙ্ক্ষা পুরোপুরি ইসলামিক রাষ্ট্র হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নির্বাচনের প্রক্রিয়া ক্ষমতায় গেলে সেটা ইসলামিক রাষ্ট্র হবে না। সেক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া যেহেতু আমাদের দেশের প্রায় এখানে একটা 51%, মানে ভোটের এখন এবার মনে হয় প্রায় অলমোস্ট 51%, মানে 50%-এর বেশি নারী, সেক্ষেত্রে তাদের নারী প্রতিনিধি দেওয়াটাই তাদের কাছে, মানে আমাদের দেশের যে প্রেক্ষাপট, তারা আরও বেশি জনগণ এটার সাথে রিলেট করতে পারতো আর কি। দেওয়া উচিত ছিল দেওয়া উচিত মনে ছিল। হয়। আমরা আর যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, যুক্ত করব। হ্যাঁ, আমি কিন্তু আমরা এটাকে ইউরোপীয় ইউনিয়নের ওই বিষয়টিতে যাব। প্রেক্ষাপটটা বলছি না, আমি ইথিক্যাল জায়গাটা অ্যাড্রেস করছি। আপনি বলছেন যে জুলাই সনদ, জুলাই ঘোষণা, এর আলোকে আমি রাজনীতি করব, পাবলিকের কাছে গিয়ে বলছেন। কিন্তু জুলাই সনদের যে সমস্ত জায়গাগুলো আপনার পছন্দ হচ্ছে না সেগুলোকে আপনি কার্পেটের নিচে ঢুকিয়ে রাখছেন। অর্থাৎ জুলাই সনদটাকে আপনি কিন্তু ওন করেননি, কিন্তু পাবলিকের কাছে এসে আপনি এমন অভিনয় করছেন যে এটি যদি বাস্তবায়িত না হয় তাহলে আমি আমার জীবন উৎসর্গ করব। অর্থাৎ জুলাইটাকে আপনি পলিটিক্যাল পারপাসে ব্যবহার করছেন নীতির জায়গার থেকে। বিএনপি ধরেন যে বিএনপিকে আমি বাদ দিলাম, আমি যদি আদিবের জায়গায় থাকতাম আমি জিজ্ঞেস করতাম জামাতের কাছে, কেন আমি যখন পাবলিকের কাছে যাব, আদিব এবং জামাত একসাথে জোট করেছে, নিশ্চয়ই আদিবের কাছে অন্য কেউ এসে জিজ্ঞেস করবে না যে বিএনপি এটি করলো না কেন, জিজ্ঞেস করবে যে আপনাদের জোট করলো না কেন। সুতরাং বিএনপির প্রসঙ্গটা আমি এর মধ্যে টানতে চাচ্ছি না। ইউরোপীয় ইউনিয়নের যেটা বলেছেন আমি শেষ করে দিব। আমি যে জায়গায় দেখতে পাচ্ছি সরকার প্রপারলি ইলেকশনটাকে অ্যাড্রেস করে পারবে না। আপনি গতকালকের পত্রিকায় যদি দেখেন, বগুড়ায় জাতীয় পার্টির অফিস দখল করে সেখানে হ্যানা ভোটের প্রচারণা চালানো হচ্ছে। জাতীয় পার্টি সেখানে জুলাই যোদ্ধা নামে একটা গ্রুপ দখল করে রেখেছে। যদিও এই জুলাই যোদ্ধাটা সম্পর্কে ওসমান হাদির একটা কোটেশন আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে বলি যে এটি হচ্ছে এক ধরনের অপরাধ থেকে দায় মুক্তি নিষ্কৃতি নেওয়ার একটা ফন্দি। এটি ওসমান হাদি এটাকে এখন কারা এন্ডোর্স করেনি। আমার প্রশ্ন হলো সেটা আপনার তফসিল হওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত কিছু হচ্ছে ইলেকশন কমিশনের অধীনে। জাতীয় পার্টির অপরাধটা কি আমরা জানি? শুধু জানি না, আমাদের শরীরে জাতীয় পার্টির আমলে নির্যাতনের চিহ্ন আছে। সুতরাং
প্রথম দিন থেকে জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা ছিলাম। জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে দোসর ছিল, অনেকেই দোসর ছিল। এখন জাতীয় পার্টিকে আপনি কোণঠাসা করাটা খুব সহজ, কিন্তু তার বিচার আপনি করলেন না। তাকে বিভক্ত করে সরকারি জাতীয় পার্টি বেসরকারি জাতীয় পার্টি তৈরি করার চেষ্টা করলেন, কিন্তু তার ইলেকশনের প্রসিডিউরের মধ্যে ঢোকার পর আপনি কিভাবে কতগুলো যুবক হোক বা যে বয়সী হোক একটা দলের অফিস কিভাবে দখল করে নেয় যে রাজনৈতিক দলটা নির্বাচনে অংশগ্রহণ করছে? তাহলে আইনের শাসনটা কোথায়? আজকে জাতীয় পার্টি যেহেতু শেখ হাসিনার দোসর ছিল, আপনি বগুড়ার অফিস দখল করে নিয়েছেন, কোনো আপত্তি নাই। কালকে আপনি ভোট কেন্দ্র দখল করে জাতীয় পার্টিকে সেখান থেকে বের করে দেবেন না, তার কি নিশ্চয়তা আছে? শুরু থেকে যদি ইলেকশন কমিশন আইনের শাসন এখানে প্রবর্তন করতে না পারে, তাহলে কি আপনার মনে হয় যে এই ইলেকশন কমিশন একটা স্বচ্ছতা এবং নিরপেক্ষতা এবং দেখাতে আইনের পারবে? শাসন নিরপেক্ষ আদিব। ভূমিকা রাখতে পারবে? আদিব, আমরা একদম শেষ প্রান্তে। আপনার কি মনে হচ্ছে যে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা পর্যাপ্তভাবে নির্বাচন কমিশন কনফার্ম করেছে সারা দেশে? আমাদের কাছে যে অবজারভেশনটি মনে হয়েছে যে ইলেকশন কমিশন তফসিল দেওয়ার পরে তারা যে আইনগুলো বলেছে যে ধরেন তফসিল হওয়ার পরে কোনো প্রচার প্রচারণা করা যাবে না, কোনো রঙিন পোস্টার ফেস্টুন থাকতে পারবে না। কিন্তু আমরা দেখেছি যে অধিকাংশ জায়গায় কিন্তু বিএনপির রঙিন পোস্টার এখনও কিন্তু রয়ে গেছে। আপনি ঢাকার 18-র বিভিন্ন জায়গায় গেলে এখনও দেখবেন যে ডিভাইডারের পাশে কিন্তু এখনও বিএনপির অনেকের পোস্টারগুলো এখনও ঝুলছে। আবার একই সাথে মনোনয়ন যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া চলছে সেখানেও কিন্তু আমরা বেশ কিছু উদাহরণ কিন্তু পরিলক্ষিত হয়েছে, যে আমরা দেখেছি মানে সচিবের রুমে বসে হচ্ছে ধরেন বিএনপির প্রার্থী তার স্বতন্ত্র প্রার্থীকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। তো ফলে এই যে কিছু আচরণ কিন্তু একপাক্ষিকভাবে কিন্তু বিএনপির বা বড় দল হিসাবে তাদের প্রতি কিন্তু এক ধরনের তাদের পক্ষপাতমূলক কিন্তু আচরণ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। ফলশ্রুতিতে এই অভিযোগটা তো ইসির আছেই, সেটি তাদেরকে আরো বেশি সুস্পষ্ট অবস্থান। আপনাদের দুজনকে আমি জাস্ট 10 সেকেন্ড করে সময় দেব একটি কথা বলার জন্য। আপনার কি মনে হয় যে নির্বাচনে কে জিতবে এটা আপনি বুঝতে পারছেন না? না, আমার একটা ধারণা হচ্ছে যে আজ থেকে 20 দিন বা 1 মাস আগে বিএনপির একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে যে ধরনের একটা ঢেউ তোলা হয়েছিল, জামাত জিতে যাচ্ছে, সেটি অনেকটা মিলিয়ে গেছে। তার মানে আপনি আমার ধারণা বুঝতে পারছেন যে পাবলিক বিএনপিকে গ্রহণ করবে এই নির্বাচনে। মানে আপনি বুঝতে পারছেন যে বিএনপি জিতবে? আমি সেটা। আপনার কি মনে হচ্ছে নির্বাচনের আগে? জনগণের আকাঙ্ক্ষা আমাদের কাছে মনে হচ্ছে জনগণ তার আকাঙ্ক্ষিত রায় দিবে, কিন্তু রাষ্ট্রের যে বিভিন্ন অ্যাপারেটাস আছে, এস্টাবলিশমেন্ট আমরা বলি, এখানকার ব্যবসা এস্টাবলিশমেন্ট, মিডিয়া এস্টাবলিশমেন্ট শুরু করে তারা বিএনপিকে জেতানোর একটা পরিবেশ তৈরি করছে। দর্শক শুনছিলেন আমাদের দুজন অতিথির কথা। নির্বাচনের সবচেয়ে বহুল প্রচলিত যে সংজ্ঞা, এর আগেও আমি বারবার এই অনুষ্ঠানেই বলেছি, সেটি হলো যে নির্বাচনের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত যদি ভোটারের মনে না হয় যে কে জিতছে, কে জিতবেন, এটি যতক্ষণ পর্যন্ত এই যে এক ধরনের অনুসন্ধিৎসা থাকবে যে কে জিতবেন বা একটা কনফিউশন থাকবে কে জিতবেন, সেটি হলো একটা উৎকৃষ্ট নির্বাচনের সংজ্ঞা। আমি জানি না এই নির্বাচনে মানুষ ধরতে পারছে কি না কে জিতবে। আর যদি মানুষ ধরেই ফেলে যে তারা বুঝেই ফেলে যে এই দল জিতবে, তাহলে এই নির্বাচন সুষ্ঠু বা উৎকৃষ্ট নির্বাচন হবে কিনা সেই প্রশ্ন থেকে যায়। নির্বাচন কমিশন এখনো সময় আছে, নিশ্চয়ই 12 ফেব্রুয়ারি নির্বাচন, 22 তারিখ থেকে সম্ভবত প্রচারণা শুরু হবে। নির্বাচন কমিশন নিশ্চয়ই সেই ধরনের একটি ফিল আনবে যেই নির্বাচনের আগে ভোট দেওয়ার আগ পর্যন্ত ভোটাররা বুঝতে পারবেন না যে কোন দল আসলে সরকার গঠন করবে। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।